শেখ হাসিনা তারেক রহমানকে জীবনে হত্যা করবার চেষ্টাও করেছিল, নানামুখী ষড়যন্ত্র করেছিল, অজস্র মিথ্যা অভিযোগের মামলা দিয়ে তাকে তার পরিবারকে মানে শেষ করবার ষড়যন্ত্র করা হয়েছিল। তার আপন ভাইকে, আমি বলবো এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তাকে তার আপন ভাই আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে এবং তারেক রহমানের স্ত্রীর চাকরিটি, পিজি হাসপাতালের চাকরিটি কেড়ে নেওয়া হয়েছে। তার বাচ্চা জাইমা রহমান, যিনি বাংলাদেশ যখন ছাড়েন তখনও তিনি শিশু, সেই শৈশবেই তার যে মৌলিক অধিকার পাসপোর্টটি কেড়ে নেওয়া হয়েছে। তিনি কতভাবে হ্যারেস্ট, সেই মানুষটার বিরুদ্ধে আপনি দেখুন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু ওভার দ্য নাইট তারেক রহমান কিন্তু রাজনৈতিক প্রভাব বা প্রতাপ খাটিয়ে তিনি কিন্তু এই মামলা থেকে পার হওয়ার চেষ্টা করেননি। তিনি আইনি প্রক্রিয়ায়, একেবারেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আইনি মোকাবেলার মাধ্যমে সবগুলো মামলা থেকে তাকে রেহাই দেওয়া হয়েছে, তিনি পার পেয়েছেন, তিনি নির্দোষ প্রমাণ করেছেন। তাকে পার পাইয়ে দেওয়া হয়নি, তিনি নির্দোষ প্রমাণিত হয়ে তারেক রহমান কিন্তু এই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন এবং এখনো কিন্তু ওনার বিরুদ্ধে 2টি মামলা উচ্চ আদালতে রিভিউতে রয়েছে। সেই মামলা 2টির নিষ্পত্তি আমরা প্রত্যাশা করি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এই মামলা 2টিতেও নির্দোষ প্রমাণ হবেন এবং অব্যাহতি পাবেন। আর তারেক রহমান কবে দেশে ফিরবেন আর কবে দেশে ফিরবেন না, এটি আসলে কোনো মন্তব্য করবার মতো, এরকম একেবারে যে সিগনিফিকেন্ট মন্তব্য করবার মতো কোনো প্রশ্ন নয় আমি মনে করি। কারণ আপনারা জানেন যে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের যে এই যে জুলাই গণ অভ্যুত্থান যেভাবেই বলুক না কেন, এর যদি ক্রেডিট ভাগ করা হয় তাহলে তার সিংহভাগ ক্রেডিট তারেক রহমানকেই দিতে হয় কোনো না কোনো ভাবে। কারণ আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যখন ছাত্ররা তাদের আন্দোলন থেকে সরে এসেছিল এবং 19 তারিখে বা আমার একজাক্ট তারিখটা খেয়াল নেই, 18 তারিখ বা 19 তারিখে যখন শেখ হাসিনা সরকার ওই সময় ছাত্রদের দাবির মুখে 5% কোটা রেখে বাদবাকি সকল কোটা যখন বাতিল করে দিয়েছিল, তখন কিন্তু এই ছাত্ররা বলেছিল যে আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে, আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করছি। এবং তারা কিন্তু তখন সরকারকে যে আলটিমেটাম দিয়েছিল, এই হাসনাত, সার্জিস, নাহিদরা, যে তাদের ক্যাম্পাস খুলে দিতে হবে, হলগুলো খুলে দিতে হবে, তারা ক্যাম্পাসে ফিরতে চান। ঠিক ওই মুহূর্তে বিএনপি, তারেক রহমান কিন্তু সামাজিক যোগাযোগ, যদিও তারেক রহমানের বক্তব্য তখন গণমাধ্যমের প্রচারে এক নিষেধাজ্ঞা ছিল, যেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমই ছিল একমাত্র মাধ্যম, তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে এত শিশুদের রক্তের উপর দিয়ে আসলে কোনো আপোষ করা যায় না। তখন কিন্তু তিনি 1 দফার আন্দোলন করলেন এবং তিনি কিন্তু ঘোষণা করলেন যে আমাদের এই আন্দোলনকারী বাচ্চাদের, এই তরুণ প্রজন্মের পাশে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কিন্তু দাঁড়াবার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং তারেক রহমানের ওই ঘোষণার পর কিন্তু আন্দোলন ভিন্ন মাত্রা পায় এবং তাদের 7 দফা, 8 দফা, 9 দফা গড়িয়ে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান 1 দফায় রূপ নেয় এবং সেই 1 দফাই কিন্তু চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা বা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। ইনফ্যাক্ট এখানে আমি বলি যে আমি একজন সংবাদকর্মী, আমাকেও কিন্তু 23 জুলাই শুধুমাত্র সংবাদ পরিবেশনের দায়ে গ্রেপ্তার করা হয় এবং আমাকে কিন্তু কতটা নিপীড়ন করা হয়েছে। আমি রাজনৈতিক কর্মী না, আমারও একটি রাজনৈতিক ইডিওলজি আছে, আমিও বাংলাদেশি জাতীয়তাবাদের ইডিওলজিতে বিশ্বাস করি, কিন্তু সেই জায়গায় আমাকেও তো ব্যাপক নিপীড়ন করা হয়েছে। আমার মতো বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হয়েছে। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থান যদি কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠী মনে করে যে এটি তাদের অর্জন বা তাদের একক সফলতা বা একক কৃতিত্ব, সেটি আমি মনে করি, সেটিকে আমি বলবো হীনমন্যতা। এই অভ্যুত্থান গণ অভ্যুত্থান যেহেতু, তার মানে জনতার একটি অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনে ছিল, এই অভ্যুত্থানে ছিল। সুতরাং এই অভ্যুত্থানের ক্রেডিট ভাগাভাগি করে আমি মনে করি এখানে তারেক রহমান যে কতটা বিশাল মানসিকতার, কতটা মহানুভবতার পরিচয় দিয়েছেন, সেটি শুধুমাত্র তারেক রহমানের বক্তব্য, বেগম খালেদা জিয়ার বক্তব্য বিশ্লেষণ করলেই পাওয়া যাবে।
তারা কিন্তু একটি বার ওই গণ অভ্যুত্থানকে তার দলীয় ক্রেডিট বা একক কৃতিত্ব হিসেবে জাহির করবার জন্য কোনো অপচেষ্টা তো করেনি, বরং সকল জনতার মাঝে ক্রেডিট ভাগাভাগি করে দিয়েছেন। এবং আম, আম, তিনি এই যে বীর যোদ্ধা যারা যারা এই যে এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে, এবং আহত নিহতদের পাশে যেভাবে দলগতভাবে নেতারা ব্যক্তিগতভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অত্যন্ত গোপনে পাশে দাঁড়িয়েছেন, এটি আসলে আরেকটি অনন্য নজির স্থাপন করেছেন তারেক রহমান। এবং তারেক রহমান কবে ফিরবে? এই মুহূর্তে তারেক রহমান যদি দেশে ফিরেন তাহলে আপনারা জানেন, বুঝতেই পারছেন যে তারেক রহমান কতটা কাঙ্ক্ষিত মানুষে পরিণত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, অনেক অনেক কাঙ্ক্ষিত। সুতরাং তার এই দেশে ফেরাকে ঘিরে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেই উদ্দীপনার মধ্যে ষড়যন্ত্রকারীরা নতুন কোন ষড়যন্ত্রের বিষ বাষ্প ঢেলে দিয়ে আমাদের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে, এটিও একটি কারণ হতে পারে। এটি আমার নিজস্ব অনুমান, এটি আসলে যে বিএনপির বা তারেক রহমানের কোনো তথ্য, বিষয়টি এরকম না। আমার অবজারভেশন বলে যে একটা ক্যাওটিক সিচুয়েশন ক্রিয়েট করে ষড়যন্ত্রকারীরা আমাদের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে, সেই কারণে তিনি হয়তো সময় নিচ্ছেন। এবং তারেক রহমান নিশ্চয়ই ফিরবেন, কেন ফিরবেন না? এই দেশ, এই মাটি তো ওনার বাবা এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওনার মা 3 বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, ওনার বাবা বাংলাদেশের সফলতম প্রেসিডেন্টদের মধ্যে একজন, অন্যতম, আমি বলবো একমাত্র সফলতম প্রেসিডেন্ট, যাকে নিয়ে মিনিমাম সমালোচনা করা যায় না, যার জন্য এখনো জিয়াউর রহমানের শাসনামল যারা প্রত্যক্ষ করেছে তারা এখনো আপ্লুত হয়। জিয়াউর রহমানের স্মৃতি যখন তারা স্মৃতিচারণ করে, তারা স্মৃতিকাতর হয়ে যান, আপ্লুত হন।